বেঙ্গল ফাউন্ডেশন এবং এইচএসবিসি বাংলাদেশের মাহবুবুর রহমান ভাইয়ের স্পন্সরশিপের জন্য। নাহলে এই মানের এই ধরনের প্রদর্শনী করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমি বেঙ্গল ফাউন্ডেশন এবং এইচএসবিসি ব্যাংকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আজকে যারা অতিথি এখানে আছেন, বিশেষ করে মোদি ভাই, তার সামনে দাঁড়ালে আমি প্যারালাইজড হয়ে যাই, আমি কী বলবো আসলে। দীর্ঘদিন আমি তার সামনে কাজ করেছি, তার সঙ্গে তিনি আমার ছবি সম্পর্কে উচ্চাশা পোষণ করেন সবসময় এবং আমার ছবির একজন কঠিন ভক্ত। মোদি ভাই এখানে উপস্থিত আছেন, প্রিয় শিল্পী মনিরুল ইসলাম, আজকে প্রধান অতিথি আসারেজ মনসুর, মাহবুবুর রহমান ভাই এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, আপনাদের সবাইকে আজকে এই প্রদর্শনীর এই কক্ষে স্বাগত জানাই। এবং যারা অডিয়েন্স এখানে উপস্থিত আছেন, আপনারা এস এম সুলতানের ভক্ত, এবং এই যে শতবার্ষিকীর সময় আমরা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন আজকে রাজধানীর এই বেঙ্গল শিল্পালয়ে এক হয়েছি, সমবেত হয়েছি। আমার মনে হয় শুধু আমরা না, বাংলাদেশের সব জায়গায়, পৃথিবীর বিভিন্ন শহরে প্রবাসী বাঙালি যারা অনলাইনে সংযুক্ত আছেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন। কাজেই তাদেরকেও আমরা স্বাগত জানাই। এস এম সুলতান সম্পর্কে আমার অনেক অনেক স্মৃতি, সেটা বলার জায়গা এখানে না। আমি যেটা বলতে চাই, আজকে আমাদের প্রধান অতিথি আছেন যিনি বাংলাদেশের সমস্ত ব্যাংকের অভিভাবক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের প্রিয়জন। আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে সারা জীবন, এই যে 54 বছর একজন সাধারণ দৃশ্যশিল্পী হিসাবে, এই যে আমি বিশিষ্ট মানুষদের উপরে অনেক কাজ করলাম, কবি, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ, সঙ্গীতকার, নানা বিশিষ্টজনদের, তাদের শুধু ছবি নয়, তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, এমনকি যারা ছবি আঁকেন না, বিখ্যাত মানুষ, তাদের দিয়ে ছবিও আমি আঁকিয়েছি। এই বেঙ্গলে তাদের উপরে একটা এক্সিবিশন হয়েছিল আমার কালেকশানে 2012 সালে এবং 2014 সালে। এবং লিটু ভাই এত ইমপ্রেস ছিলেন যে সেই প্রদর্শনীতে আমি 2 মিনিটে শেষ করি। সেই প্রদর্শনীতে ফ্রেম, রশিয়ার সমস্ত কিছু বেঙ্গল করেছিলেন, বেঙ্গলের অর্থায়নে। সেই প্রদর্শনীতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল, এস এম সুলতানের ছবিও এখানে ছিল। যেটা আমি বলতে চাই যে বাংলাদেশে আমি 1977 সালে যখন প্রথম প্রদর্শনী করলাম বাংলা একাডেমিতে, তখন দর্শকদের খাতায় দেখলাম যে একজন দর্শক লিখেছে আমার ছবি দেখে, এখন থেকে 48 বছর আগে, সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে। তখন চট করে আমার মধ্যে বিদ্যুতায়িত হলো যে আমার ছবি তো তাহলে জাদুঘরে যেতে পারে। তখন থেকে জাদুঘরের কনসেপ্ট, জাদুঘরের চিন্তা আমার মনের মধ্যে এলো এবং বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আমি বলেছি। তো যতদিন যাবৎ আমি বলছি জাদুঘর জাদুঘর, ফটোজিয়াম, এটার নাম দিয়েছি ফটোজিয়াম। প্রত্যেক দিন যদি 2টা করে ইট আমি বসাতাম, তাহলে 8 তলা একটা ভবন হয়ে যেত জাদুঘর এতদিনে। কিন্তু জাদুঘর হচ্ছে না বা হয় না। অনেকে আমাকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনি প্রায় 46 বছর যাবৎ আপনার যোগাযোগ এবং তার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক, উনি যদি একটু এইরকম করে তাহলে তো আপনার জাদুঘর হয়ে যায়। কিন্তু তারপরেও হচ্ছে না। আপনাদের সামনে বলার অর্থ হলো যে এই যে সারা জীবন একজন শিল্পী বা আমি এই যে কাজ করলাম, এই ছবিগুলি, এই পাণ্ডুলিপি, এই আঁকা ছবি, এইসব কোথায় থাকবে? আমি যখন থাকবো না, হয়তো আপনারাও যখন থাকবেন না, তখন কিন্তু এইসব ছবি এবং এই দৃশ্যশিল্পের একটা স্থায়ী প্রদর্শনীর জন্য একটা জাদুঘর দরকার। সেই জাদুঘরের নাম প্রস্তাবিত জাদুঘর ফটোজিয়াম দিয়েছে। জাদুঘর কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব। যদি জাদুঘরটা থাকে, তাহলে সমস্ত ছবি, অডিও ভিজুয়াল, হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, সমস্ত কিছু কিন্তু এক স্থায়ীভাবে একটা ঘরের মধ্যে থাকতে পারে। জাদুঘরের জন্য খুব বেশি টাকা লাগে না। এখন তো কম্পিউটারের যুগ, একটা কম্পিউটারের মধ্যে লক্ষ লক্ষ ছবি থাকে। এইসব সরকারের করা উচিত ছিল, কিন্তু আমার মনে হয় যে সরকারের নজরের দিকে নাই, কখনোই ছিলই না। আমি আজকে বলছি এই কারণে যে বাংলাদেশের ব্যাংকের গভর্নর, তার অধীনে সমস্ত ব্যাংক বাংলাদেশে, এই ব্যাংকে এত টাকা, এই টাকা কারা রাখে, কারা নিয়ে যায়, এবং এই যে টাকা উধাও হয়ে যায়, এটা কারা নিয়ে যায়, কাদের হাতে পড়ে?